হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আবার জিকে করা যাক। এই জিকেগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য। ডাব্লিউবিপি বলো, ক্লার্কশিপ, কেপি, এসএসসি, জিডি, এনটিপিসি, রেলওয়ে, গ্রুপ ডি, প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলো স্টার্ট করা যাক। বলছি পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো এটা হচ্ছে নাথুলা। 61 নম্বরে বলো, কাইজার ই হিন্দ স্বর্ণপদকের সঙ্গে কার নাম জড়িত? এটা হচ্ছে গান্ধীজি। 1915 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে গান্ধীজি প্রথম বিশ্বযুদ্ধের অব্যয়ে তিনি সকল ভারতবাসীকে ইংরেজদের সাহায্য করার জন্য আবেদন জানান। এই কথায় খুশি হয়ে ব্রিটিশ পার্লামেন্ট তাকে কাইজার ই হিন্দ 1915 উপাধি দেন। যমুনা নদী নিচের কোন শহরের কাছে গঙ্গায় নদীতে পড়েছে? যমুনা নদী নিচের কোন শহরের কাছে গঙ্গা নদীতে পড়েছে? এটা হচ্ছে এলাহাবাদ। যমুনা নদী যমুনেত্রী হিমবাহ 6330 মিটার উচ্চতায় থেকে সম্পূর্ণ হয়েছে। এটি গঙ্গার প্রধান ও সবচেয়ে বড় উপনদী। যমুনা গঙ্গার ডান তীরের উপনদী। যমুনা বাম তীরের উপনদী হিন্দল, সারদা, গিরি এবং ডান তীরের উপনদী চম্বল, বেতোয়া, কেন, টোন্স ইত্যাদি। ভারত যে প্রকার উদ্ভিদ সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়? ভারতে যে প্রকার উদ্ভিদ সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সেটি হচ্ছে পাতাঝরা উদ্ভিদ। 64 ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? এটা হচ্ছে মার্চ 24, 1946 সালে। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনের উদ্দেশ্যে ব্রিটেনের শ্রমিক সরকার 1946 সালে 24শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে প্রেরণ করেন। এই মিশনের সদস্যরা হলেন স্যার প্যাট্রিক লরেন্স, স্যার স্টেফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি এগুলো প্রত্যেক ডাব্লিউবিপিতে এসছে, ডাব্লিউবিসি এসছে, মেন্সে এসছে, ডাব্লিউবিসিএস প্রিলিতে এসছে, কেপিতে এসছে, ডাব্লিউবিপিতে এসছে, এসএসসি জিডিতে এসছে, এসএসসি স্টাফ সিলেকশন কমিশনে এসছে, প্রত্যেকটা এক্সামে এসছে এসব কোয়েশ্চেন। একটু লক্ষ্য করে দেখো, কারণ দেখো তুমি যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার তোমাকে, ধরো তুমি ডাব্লিউপি দিচ্ছ, তোমাকে 10 ইয়ার কোয়েশ্চেন সলভ করে যেতে হবে, তো তারপরে কোথায় থেকে কোয়েশ্চেন তুলছে ওরা দেখতে হবে, সেটা ফলো করতে হবে, দেন আগাতে হবে, কারণ এখন তো প্রচুর কম্পিটিশান। চলো কথা না বাড়াই। 65 হচ্ছে চুয়াড় বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? এটা হচ্ছে 1798 সালে। 1798 সালে চুয়াড় বিদ্রোহ সংঘটিত হয়। এটা হচ্ছে চুয়াড়া ছিল কৃষিজীবী উপজাতি। 1768 খ্রিস্টাব্দে জগন্নাথ ধল প্রথম এই বিদ্রোহের নেতৃত্ব দেন। সবচেয়ে চরম আকার নেয়। 1798 থেকে 99 খ্রিস্টাব্দে দুর্জন সিংহের নেতৃত্বের সময় চুয়াড় বিদ্রোহকে কেন্দ্র করে বাঁকুড়া, বীরভূম, মানভূমের অঞ্চল নিয়ে ইংরেজ সরকার জঙ্গলমহল নামক একটি জেলা তৈরি করেন। তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে, চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? এটা হচ্ছে 1798। তারপরে বলেছে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের নদী উপত্যকার পুরনো পলিমাটিকে বলে কি?
উত্তর ভারতের সমভূমি অঞ্চলের নদী উপত্যকার পুরনো পলি মাটিকে কি বলে? এটা ভাঙর বলে, ভাঙর, ভীষণ ইম্পর্টেন্ট, ভাঙর বলে। উত্তর ভারতের সমভূমি পৃথিবীর বৃহত্তম সঞ্চয়জাত সমভূমি। এটি ভারতের বিভিন্ন ভূপ্রকৃতির মধ্যে নবীনতম অংশ। পূর্ব পশ্চিমে 2500 কিমি এবং উত্তর দক্ষিণে 80 থেকে 500 কিমি বিস্তৃত। এই সমভূমি প্রধানত সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের উপনদী শাখা নদীর পলি দ্বারা গঠিত। 67 দেখো বলছে যে দণ্ডওয়ালা কমিটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। তারপর কোয়েশ্চেন দেখো, দক্ষিণ ভারতের জলবায়ু কেমন প্রকৃতি? দক্ষিণ ভারতের জলবায়ু প্রকৃতি কেমন? এটা হচ্ছে তোমার সমভাবাপন্ন। এটা দক্ষিণ ভারতের টোপোগ্রাফিকের কারণে জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির হয়। গ্রীষ্মকাল গরম এবং শুকনো, প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং শীতকালীন তাপমাত্রা প্রায় 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। দক্ষিণ ভারতের অঞ্চলগুলিতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। একটি মৌসুমী বায়ুর আগমনের ফলে অন্যটি মৌসুমী বায়ুর প্রত্যাগমনের ফলে। 69 নম্বর কোয়েশ্চেন দেখো বলছে কোন সালে ভারতের কেন্দ্রীয় সরকার জিরো বেসড বাজেট প্রস্তুত করেন? কোন সালে ভারতের কেন্দ্রীয় সরকারের জিরো বাজেট পেশ করে? এটা হচ্ছে 1986 সালে। ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, কতবার যে পরীক্ষা এসছে। ভারতে ZBB 1983 সালে বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগে কর্তৃত্ব গৃহীত হয়েছে। 1986 সালে ভারত সরকার ব্যয় বাজেট নির্ধারণের জন্য একটি সিমেন্ট হিসাবে প্রয়োগ করেছিল। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ZBB ব্যবস্থা উন্নত করেছিল। 70 নম্বর বলছে লোক সংখ্যার অনুযায়ী ভারতের অঙ্গরাজ্যের স্থান। লোক সংখ্যা অনুযায়ী ভারতের অঙ্গরাজ্যগুলির স্থান। এটা হচ্ছে তোমার চতুর্থ। লোক সংখ্যা অনুযায়ী ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় বিহার, চতুর্থ পশ্চিমবঙ্গ। ভারতের 7.54% লোক পশ্চিমবঙ্গে বসবাস করে। 71 নম্বর কোয়েশ্চেন বলছে রিলাক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? এটা হচ্ছে ডিম্বাশয় থেকে খরিত হয়। ডিম্বাশয় গ্রন্থি থেকে রিলাক্সিন হরমোন খরিত হয়। এই হরমোন গর্ভাবস্থায় শ্রেণীবন্ধনী শিথিল করে, জরায়ু পেশি সংকোচনে বাধা দেয়। 72 নম্বর কোয়েশ্চেন দেখো বলছে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? এটা হচ্ছে তোমার কোচবিহারটা ছিল না। 1949 সালে 20 আগস্ট করদ রাজ্য কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়, 15তম জেলার মর্যাদা পায়। কোচবিহার জেলাটির প্রশাসনিক বিভাগ হল জলপাইগুড়ি বিভাগ। 74 দেখো বলছে মরুভূমিতে সৃষ্টি মরীচিকার কারণ হলো। এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপসারিত রাশির কোনো অংশেই প্রতিষ্ঠিত হয় না, সবটুকুই প্রতিফলিত ফলে অভ্যন্তরীণ
প্রতিফলন গঠিত হয়। প্রতিবিম্ব বেশি উজ্জ্বল হয়, মরীচিকা হলো তার উদাহরণ। 75 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলছে একটি বস্তু, এটা অঙ্ক আছে দরকার নেই, বলছে কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? বলো, কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে জলঙ্গি নদীর তীরে অবস্থিত। জলঙ্গি নদীর তীরে অবস্থিত। নদিয়া জেলার সদর দপ্তর কৃষ্ণনগর। কর্কটক্রান্তি রেখা নদিয়া জেলার উপর দিয়ে অবস্থিত হওয়ায় গ্রীষ্মে প্রচণ্ড গরম হয় এবং শীতে প্রচণ্ড ঠান্ডা অনুভূতি হয়। নদিয়া জেলার নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। কৃষ্ণনগর শহরটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। এই কৃষ্ণনগরের প্রাচীন নাম রেইড গ্রাম। বলছে যে নিম্নলিখিত কোনটি সবচেয়ে দুর্বল? কোনটি সবচেয়ে দুর্বল? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কোন পরিকল্পনায় কৃষি শিল্পকে সামান্য গুরুত্ব দেওয়া হয়? কোন পরিকল্পনায় কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয়? কোন পরিকল্পনায় কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয়? এটা হচ্ছে তৃতীয় পরিকল্পনায়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকে এবং শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয়। 1961 থেকে 1966 হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের উপর বেশি জোর দেওয়া হয়। পুনরায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের সাথে কৃষির উপর জোর দেওয়া হয়। 79 পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত মামাভাগ্নে পাড়ায়? কোন জেলায় অবস্থিত মামাভাগ্নে পাড়া? এটা হচ্ছে বীরভূম জেলায় মামাভাগ্নে পাহাড় অবস্থিত। তারপর কোয়েশ্চেন দেখো, কলকাতা থেকে সূচনা রয়েছে। 6 নম্বর জাতীয় রাজপথ। 6 নম্বর জাতীয় রাজপথ সুরাট থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য 1949 কিলোমিটার। এটি গ্রেট ইস্টার্ন হাইওয়ে নামে পরিচিত। বলছে যে একটি দোলকে জলের উপর দোলানো হলে তার দোলনকাল কী হবে? এটা হচ্ছে অনেকখানি হ্রাস পাবে। তারপর কোয়েশ্চেন দেখো, হচ্ছে দেশের স্টিল ফ্রেম কাদের বলে? দেশের স্টিল ফ্রেম কাদের বলে? এটা হচ্ছে আমলা। দেশের স্টিল ফ্রেম বলা হয় আমলাদের। পশ্চিমবঙ্গের একটি খনিজ সম্পদ সমৃদ্ধ জেলা হলো পুরুলিয়া। পুরুলিয়া জেলার স্থানীয় নাম পুরুল্য। পুরুলিয়ার পূর্ব নাম মানভূম। 1956 সালে 1 নভেম্বর রাজ্য পুনর্গঠনের সময় পুরুলিয়া জেলা গঠিত হয়। খনিজ সম্পদ উত্তোলনের উপর ভিত্তি করে পুরুলিয়া জেলার শিল্প কাঠামো দাঁড়িয়ে আছে। এছাড়া পুরুলিয়া জেলার অন্য কোনো শিল্প নেই। 85 নম্বর কোয়েশ্চেন হবে যে কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্টে সশস্ত্র সেনাবাহিনী, পুলিশ ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার জাতীয় স্বার্থে নিয়ন্ত্রণ বা পরিমার্জিত করতে পারে? এটা হচ্ছে 33, ধারা 33। মৌলিক অধিকার পার্ট 3 12 থেকে 35 ধারাগুলির মধ্যে 33 নম্বর ধারার উল্লেখ আছে, সশস্ত্র বাহিনী বা জনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ক্ষেত্রে মৌলিক অধিকার প্রয়োগের বিষয়টি ভারতীয় সংসদ কর্তৃক আইন প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করা যাবে। 86 বলছে প্রকৃতিজাত রাবার কোন যৌগিক পলিমার? এটা হচ্ছে ইথিলিন পলিমার। ইথিলিন সংকেত হচ্ছে C2H4। কোন গ্যাস পেট্রোলিয়াম খনিজ প্রাকৃতিক গ্যাসে ইথিলিন পাওয়া যায়?
87 বলছে গুরু নানক কোথায় জন্মগ্রহণ করে? গুরু নানক কোথায় জন্মগ্রহণ করে? এটা হচ্ছে তোমার তালবন্দিতে জন্মগ্রহণ করে। গুরু নানক 15 এপ্রিল 1469 সালে ভোডি তালবন্দি বর্তমানে নানাকানা সাহেব পাকিস্তানে জন্মগ্রহণ করেন। নানা গুরু শিখদের প্রথম ধর্মগুরু ছিলেন। মোটর নার্ভ কোথায় স্নায়ু উত্তেজনা বহন করে নিয়ে যায়? এটা হচ্ছে তোমার স্নায়ু শাকাণ্ডে। পশ্চিমবঙ্গের মোট আয়তনের প্রায় কত শতাংশ বনভূমি? এটা হচ্ছে 13.38%। 90। কোন অজৈব গ্যাসটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। হিলিয়াম পর্যায় সারণীর সেকেন্ড মৌল। এর প্রতীক He। ভরের দিক থেকে এটি দ্বিতীয় হালকা মৌলিক পদার্থ। হাইড্রোজেন হিলিয়ামের থেকে হালকা। হিলিয়াম বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন নিষ্ক্রিয় গ্যাস। মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা 2। সো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর এটা অবশ্যই লাইক করে দিও। যদি তোমাদের ক্লাসটা খুবই ভালো লাগে তো একটা কমেন্টে জানিও যে এরকম আরও ভিডিও লাগবে, কিংবা কীরকম লাগবে একটু কমেন্টে জানিও। তোমরা যদি আমাকে কমেন্টে জানাও যে এইরকম ভিডিও আমাদের লাগবে, আমি সেই রকমই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব আপকামিং এক্সামের জন্য। তোমরা কমেন্টে জানিও যে কোন বিষয়ের উপর আমাকে ক্লাস করাতে হবে। জাস্ট একবার কমেন্টে জানিও, আমারও ক্লাস করাতে ভালো লাগবে। আর এগুলো বারবার পড়ো, কারণ এগুলো পরীক্ষায় বারবার আসে। বারবার বলছি ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।